এত সুন্দর শরীর শুধু দেখাই গেলাম, খাইতে পারলাম না। ঝুমুরের এমনিতেই মেজাজ বিগড়েছিল, তার উপর আরিফের এমন অশ্লীল কথাটা সে নিতে পারল না। বড় ভাবি মাইমুনার কথাটা মনে পড়ে গেল। যদি সতী সাবিত্রী হইয়া এই সংসারে থাকতে চাস তাহলে ডাকাইত হইতে হইব। কে দেবর আর কে ভাসুর ওইটার চিন্তা করিস না। ইজ্জতের উপরে যেই হাত দিতে চাইব তারই কোপাবি। কথাটা মনে হতেই ঝুমুর ঠাস করে শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা চড় মারল আরিফকে। আরিফ রাগে ফোঁস করে বলল, মা, তোরে আমি আজ হইলেই খামু, কাল হইলেও খামু। খোদার কসম, তোর তেজ ভাঙ্গাইয়া সারুম আমি। যদি জানে বাচ্চা থাকতে চাস তাইলে জীবনে আমার লগে আর ব্যাকদবি করিস না। আমি মাইয়া কিন্তু অত ভালা না, তোর মতো পোলারে বডি দিয়া কুপাইতে আমি দুইবার ভাবমু না। বলেই ঝুমুর হন হন করে চলে গেল। তবে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আরিফের ব্যাপারে আর কারোর সাথে কথা বলবে না, নিজের হেফাজত করবে। আজকাল ঝুমুরকে প্রতিদিনই অপয়া অলক্ষী বউ কথাটা শুনতে হয়। মানোয়ার হোসেন আর মাইমুনা বাদে প্রায় প্রত্যেকেই তাকে এই অপবাদটা দেয়। সবার ভাষ্য মতে, ঘরে বউ হয় হে দুর্ভাগ্য লইয়া, আরে আমাগো আইসে এক অলক্ষী। বউঝির ভাগ্যের সংসারে কত উন্নতি হয়, আর অলক্ষিয়া বউ ঘরে আইনা একের পর এক নিস্তি ওইতাছে। রুজি রোজগারের বড় কত নাই, ব্যবসা মন্দ আইয়া যাইতাছে। দুইটা বউরও একটা যদি ভাগ্য লইয়া আইতো, দুইটারে অলক্ষী। মুখ দেখলেও দিন খারাপ যায়। ঝুমুর কিছু বলে না, তবে ভেতর দুমড়ি মুচড়ে যায়। তার মুখ দেখলে সবার দিন খারাপ যায়, এটা যেন তার বুকে তীরের মতন বাঁধে। চুপচাপ সবার আড়ালে গিয়ে কাঁদে। সকালবেলা কেউ ঘুম থেকে উঠলে কিংবা কেউ বাইরে বেরোনোর সময় সে আর সামনে যায় না। নিজের কাছেই নিজেকে ছোট মনে হয় যদি তার কারণে কারোর দিন খারাপ যায়। তবে ঝুমুর এটা বুঝতে পারে না, যখনই কেউ তাকে বকাঝকা করে তখনই বড় ভাবিকেও একসাথে দোষারোপ করে কেন। দোষ করলে সে করে, বড় ভাবিকে কেন ওরা কথা শোনায়? তবে এইসব ব্যাপারে মানোয়ার হোসেন প্রতিবাদ করে। ঝুমুর হঠাৎ করে নিজের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করছে। আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারা দেখেই নিজের মায়া লাগে। সে এমনিতেই রূপসী, কিন্তু কয়েকদিন ধরে তার চেহারায় ভিন্ন এক মাধুর্যতা এসেছে। এক কথায় তাকে বলে মায়াবতী। ইদানিং মেয়েটা ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারে না। মশলার গন্ধ নাকে এলেই পেট মুড়িয়ে বমি আসে। কোনো রকমে শুকনো দুটো খেয়ে উঠে পড়ে। অবশ্য তার এই পরিবর্তনটা তেমন করে কেউ লক্ষ্য করেনি। এক দুপুর খেতে বসে কোনো তরকারি পাতে নিল না ঝুমুর, শুধু সিমের তরকারি থেকে একটু ঝোল নিয়ে মেখে ভাত খাওয়ার চেষ্টা করলো। মানোয়ার হোসেন বিষয়টা লক্ষ্য করে নিজের প্লেট থেকে এক পিস ভাজা রুই মাছ তুলে ঝুমুরের প্লেটে দিল। ঝুমুর না করার সত্ত্বেও উনি কড়া আদেশ দিলেন মাছটা দিয়ে ভাত খেতে। বাড়িতে শুধু পুরুষদের জন্যই গুনে গুনে মাছ ভাজি করা হয়, মহিলারা খায় না। তবে ঝুমুরের খুব ইচ্ছা করে ভাজা মাছ খেতে, কিন্তু যৌথ সংসারে এসব স্বাদ আহ্লাদ থাকা উচিত নয়। আজ শ্বশুরের দেয়া মাছটা খেতে খেতে ঝুমুর ভাবলো, কেন দিলেন আব্বা? আমার জন্য যে আজ আপনাকেও কথা শুনতে হবে। এমনিতেই আমার জন্য রোজ রোজ আপনাকে আমার মুনিয়া আপার কত কটু কথা শুনতে হয়। আপনার আদর ভালোবাসার জন্যই হয়তো আমি কোনোদিন এই সংসার ছাড়তে পারবো না। তাহলে যে আমি নিজের কাছে অকৃতজ্ঞ বেঈমান হয়ে যাব। মুনিয়া খাওয়া ছেড়ে উঠে গেল। তার সামনে বাবা তাকে মাছ না দিয়ে ঝুমুরকে দিল। ব্যাপারটা তাকে কষ্ট দিয়েছে। ঝুমুর এখন 4 মাসের প্রেগনেন্ট। পরিবারের সবাই জানে, কারোর মধ্যে খুশি বা অখুশির কোনো ভাবান্তর নেই। কিন্তু দিন দিন তার উপর রাজীবের নির্যাতনটা ক্রমশই বেড়েই চলেছে। যেন যত দিন যায় ততই তার অমানুষ রূপটা বেড়ে যায়। কথায় কথায় মারে। অনেক পুরুষরাই স্ত্রীর ভুল কুটি দেখে ঝগড়াঝাটি করে, 2-4 দিন কথা বলে না। কিন্তু রাজীব ঝগড়ায় না গিয়ে সোজা বেধারক মারতে থাকে, আর মারের মাত্রাটাও দিনকে দিন বাড়ায়। ঝুমুরের জীবনে এমনও দিন গেছে যখন রাজীব তার সাথে সহবাসের পরই তাকে মেরেছে। ঝুমুর বুঝে উঠতে পারে না, যে লোকটা একটু আগে তার জন্য পাগল হয়ে উঠেছিল সে কিভাবে এখন ভিন্ন রূপ দেখায়। নিজের কাছে নিজেকে রক্ষিতা ছাড়ার কিছুই মনে হয় না তার। রাজীব কি মনে করে যেন ঝুমুরকে একটা সিম্পনি মোবাইল কিনে দিল, আপাতত কথা বলতে পারে। একদিন ঝুমুরের মামাতো ভাই
তার খোঁজ খবর নিতে ফোন করেছিল। একই কলে মামা মামি মামাতো ভাই সবার সাথেই কথা বলল। প্রায় 20 মিনিটের মতন সবার সাথে কথা বলল ঝুমুর। রাতে এসে রাজীব ঝুমুরের মোবাইল চেক করলো। মোবাইল কিনে দেওয়ার পর থেকে এটা তার প্রতিদিনের অভ্যাস। ঝুমুরের মামাতো ভাইয়ের নাম্বার থেকে কল ডিউরেশন 19 মিনিট 47 সেকেন্ড দেখেই রাজীবের মেজাজ বিগড়ে গেল। সাথে সাথে ওই নম্বরে নিজের মোবাইল থেকে কল ব্যাক করে দেখলো একটা ইয়ং ছেলে ফোন রিসিভ করেছে। ঝুমুর তখন বিছানা ঝাড়ু দিচ্ছিল। রাজীব কোনো প্রশ্ন না করে ওই ঝাড়ু নিয়ে ঝুমুরের সারা পিঠে আঘাত করতে লাগলো আর অশ্লীল ভাষা বলতে লাগলো। তোর বাচ্চা বিয়ার পরে অন্য পোলার লগে ফষ্টি নষ্টি কইরা বেড়াস, বিয়ার আগে কয় পোলার লগে রাইত কাটাইছস? তোরে কি আমি মোবাইল দিছি প্রেম করণের লাইগা? আমার টাকার মোবাইল দিয়া পোলাগো লগে প্রেম মারাস? কুত্তার বাচ্চা, তোর মাও কি তোর মতো বেশ্যা আসিল নাকি? মামে মিল্লা ব্যবসা কইরা টাকা কামাইছস? ওই হাসা কইরা ক, তোর পেটের বাচ্চা কার লগে শুইছস ক? কাইলকার মধ্যে এই বাচ্চা নষ্ট করবি, এইটা আমার শেষ কথা। কি বেশ্যা লইয়া আমি সংসার করুম না, তোরে আমি। রাজীব এইসব বলছিল আর মারছিল। হঠাৎ করে সে এমন একটা ঘুষি দিল ঝুমুরের তল পেটে, ঝুমুর যেন চোখে মুখে অন্ধকার দেখা শুরু করলো। কাঁপতে কাঁপতে মাথা ঘুরে পড়ে গেল। চোখ বন্ধ, কথা বলার শক্তি নয়, তবে কানে দুটো সচল। রাজীবের কথাগুলো শুনতে পাচ্ছে। ভং ধইরা পইরা আছে, মানে মনে করছে আমি কিছু বুঝি না। আমার বাড়িতে বেশ্যা পাড়া খুলতে আইছে। ঝুমুর ভেবেছিল তলপেটে আঘাতের কারণে তার অনাগত বাচ্চাটা না জানি মিসক্রেজ হয়ে যায়। তবে কথায় আছে, রাখে আল্লাহ মারেকে। বাচ্চাটা পেটের ভেতরে নড়াচড়া করে। ঝুমুর পেটে হাত দিয়ে কত কথা বলে বাচ্চাটার সাথে। তার মনে হয় বাচ্চাটা তার সব কথা শোনে, সব কষ্ট বোঝে। পাশের বাড়ির দুটো মেয়ে আছে, মিনু আর মুন্নি। দুজনের বয়সের তফাৎ মাত্র 1 বছরের। দুজনেই কলেজে পড়ে। তাদের সাথে খুব ভাব হয়ে যায় ঝুমুরের। ওরা শিক্ষিত বলে ঝুমুরের খুব ভালো লাগে। ওদের সাথে চুটিয়ে গল্প করা যায়। শিক্ষিত মানুষের সাথে কথা বলতে কেমন যেন স্বস্তি লাগে। ওরা অনেক কিছু বোঝে, আবার ওদেরকে অল্প কথায় অনেক কিছু বোঝানো যায়। তবে ওদের পরিবারের সাথে ঝুমুরের শ্বশুরদের অনেক বছর থেকে ঝামেলা। জায়গা জমি নিয়ে মামলা পর্যন্ত হয়েছে। প্রায়শই 2 পরিবারের ঝগড়া হয়। এমন অবস্থায় যে একবারই হাঁস মুরগি আর এক বাড়িতে গেলে পিটিয়ে পা ভেঙে দেয়। কিন্তু যতই ঝামেলা থাকুক, মিনু মুন্নি ঝুমুরের কাছে আসা বন্ধ করে না। একদিন বিকেলে ওরা বসে ঝুমুরের ঘরে আড্ডা দিচ্ছিল। সেই সাথে ঝুমুর মুন্নির হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছিল। ঝুমুর খুব ভালো মেহেন্দি ডিজাইন জানে, মেহেন্দি পড়াচ্ছে আর সেই সাথে কথা বলছিল বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে। রাজীব এই সময় কখনোই বাড়িতে আসে না। সেদিন কেন যেন রাজীব চলে এলো। এসে মেয়ে দুটোকে দেখেই তার রাগ উঠে গেল। মিনু মুন্নির সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেল। তারা জানে আজ তাদের জন্য ঝুমুরকে ভীষণ বিপদে পড়তে হবে। না জানি বিনা দোষে ঝুমুর কাকিকে কত মার খেতে হয়। ওরা বেরোতেই রাজীব চড়া মেজাজে ঝুমুরকে জিজ্ঞাসা করলো, হাসা কইরা ক, ওই বেদ্যব মায়াগো লগে কিসের যুক্তি করস? না মানে মেহেন্দি লাগাই দিতেছিলাম। এইটা তো আমিও দেখছি। কিসের গুজুর গুজুর করছস সেইটা ক। ওগো লগে আমগো আইজ 7 বছরের শত্রুতা। কি মনে করছস ওরা তোরে ভালা যুক্তি দিব? যুক্তি হব কেন? আমি কি বেকুব যে মাইনসে আমারে যুক্তি দিব? আইজাররা কথা কন কেন? ওরা ওগো কলেজের কথা কইতাছিল। আর জীবনে ওগো লগে কত কথা কইলে তোর কপালে দুঃখ আছে। কুরবানির ঈদটা ঝুমুরের জন্য দুনিয়ার সমস্ত লজ্জা আর অপমান একত্র নিয়ে এসেছে। বিয়ের পর এটাই প্রথম কুরবানির ঈদ, অথচ তার বাবা বাসি কোনোটাই পাঠাতে পারেনি। আর পাঠাবে বা কী করে? তারা যে এবার নিজেরাও কুরবানি দিচ্ছে না। ঝুমুরের বাবা মধ্যম আয়ের মানুষ, তবু একমাত্র মেয়ের বিয়েতে বিরাট আয়োজন করেছে। শত শত মানুষকে নিমন্ত্রণ করেছে, মেয়েকে গয়নাগাটি দিয়েছে। সবটা ক্ষুদ্র ঋণ সমিতি থেকে কিস্তি নেওয়া আর সুদের উপর নেওয়া টাকায়। এখন ওই সমস্ত ঋণ শোধ করতে ওনার আর্থিক অবস্থা খুবই খারাপ। তার উপর সিজনে সিজনে ইফতারি, আম কাঁঠাল শীত পিঠা সবই দিয়েছে মেয়ের শ্বশুরবাড়ি। কিন্তু এবারে তো মোটা টাকার ব্যাপার স্যাপার। একটা খাসি দিতে চাইলেও অন্তত 20,000-এর নিচে পাবে না। তারপর খাসির সাথে সমস্ত মশলাপাতি, তেল, পেঁয়াজ সব লাগবে। প্রায় 25,000-এর ধাক্কা। ঝুমুরকে প্রতিবেশীরা জিজ্ঞাসা করে, কে গো বউ, বাপের বাড়ি থেকে এখনো গরু খাসি কিছুই পাঠাইলো না? বিয়ার প্রথম বছর তো দিতেই হয়, পরে আর না দিলেও চলে।
ঝুমুর কিছু না বলে শুধু মুচকি হেসে ওঠে। সে তো বাবার অবস্থার কথা সবটাই জানে, কিন্তু মুনিয়া ছাড় দেয় না ঝুমুরকে, সারাক্ষণ খোটাই দিতে থাকে, ভিখারির মেয়ে বলে সম্বোধন করে। ঝুমুর শুধু চুপচাপ কাঁদে। মেয়েদের কান্না ছাড়া কোনো সম্বল থাকে না। তবে মানোয়ার হোসেন কিছু বলে না এই ব্যাপারে, বরং সালমা খাতুন আর মুনিয়াকে শাসন করে। এই জন্য সালমা খাতুন বলে, আমেনেরে তো তাবজি কইরা বোবা বানাইয়া রাখছে। এক রাতে রাজীব খাওয়া দাওয়ার পর চা খেতে দোকানে গেছে, কিন্তু ভুলবশত তার স্মার্টফোনটা সাথে নিলেও নোকিয়া ফোনটা ঘরে রেখে গেছে। হঠাৎই রিংটোনের আওয়াজ শুনে ঝুমুর খেয়াল করলো রাজীবের মোবাইল বালিশের পাশে পড়ে আছে। ঝুমুর কলটা রিসিভ করবে কিনা ভাবছে। এমনিতে সে কোনো দিন রাজীবের মোবাইল ঘাটে না, কেউ ফোন করলে ডেকে দেয়। এখন কল রিসিভ করবে কিনা ভাবতে গিয়ে মনে হলো হয়তো কোনো দরকারি ফোন, না ধরলে যদি রাজীব আবার রেগে যায়। এইভাবে ফোনটা রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল। মেয়েটা জিজ্ঞাসা করলো, কে আপনি? আর রাজীব কোথায়? আমি ওনার ওয়াইফ। হোয়াট? মেয়েটা খট করে লাইন কেটে দিল। কণ্ঠ শুনে বোঝা গেল মেয়েটার বয়স বেশি নয়, 9-10 পড়ে হয়তো। ঝুমুরের বুকটা মোচড় দিয়ে উঠল, পুরো শরীর কাঁপতে লাগলো। কে এই মেয়ে? ঝুমুর কাঁপতে কাঁপতে রাজীবের পুরো কল লিস্ট চেক করলো। কল লিস্ট থেকে সে যেন আকাশ থেকে পড়লো। আজ সারা দিনে এই নাম্বারে 12 বার কথা হয়েছে। প্রত্যেকবার মেয়েটা ফোন করলে রাজীব কেটে দিয়ে ব্যাক করে। তাও আবার 2-4 মিনিটের কথা নয়, 15, 20, 22 মিনিট পর্যন্ত কথা। ঝুমুরের চোখ বেয়ে অনর্গল পানি গড়িয়ে পড়ে। এই মানুষটা তাকে এত মারে, এত কষ্ট দেয়, তবু আজ যখন জানতে পারলো সে অন্য কাউকে ভালোবাসে, তখন আর সহ্য করতে পারলো না ঝুমুর। পুরো পৃথিবীতে তার চেয়ে বেশি অসহায় মনে হয় আর কেউ নেই। এদিকে ওই মেয়ে রাজীবের অন্য নাম্বারে ফোন করলো, যে মোবাইলটা রাজীবের সাথে নিয়েছে। কিছুক্ষণের মধ্যে রাজীব ঘরে ঢুকলো, এসে দেখে ঝুমুরের হাতে তার নোকিয়া মোবাইল। সে কিছু বলার আগেই ঝুমুর বলল, আমার লগে এত বড় বেইমানি করছেন কেন? কিসের বেইমানি? ওই মাইয়ার লগে আপনার বিয়া আগে ধৈরা সম্পর্ক ছিল। কেন ঠকালেন আমারে? আমার জীবনটা নষ্ট করলেন কেন? সুমুর, তুই বিশ্বাস কর, আমার লগে কারো সম্পর্ক নাই। ওই মাইয়া আমার দোকানের কাস্টমার। একদিন নম্বর নিছিল, মাঝে মধ্যে কিছু দরকার পড়লে ফোন করে। আমি রিক্সায় কইরা সদাই পাঠাই দেই। আল্লাহর কসম, আর কিছু না। রাত 11:26 কোন সদাইয়ের কথা কইতে ফোন করছিল ওই মাইয়া? সারা দিনে 12 বার কোন সদাইয়ের কথা কইতে ফোন করে? 20-25 মিনিট ধইরা কোন সদাইয়ের কথা কইতে ফোন করে? কেমন কাস্টমার ওই মাইয়া, যার ফোন কাইটা দিয়া আপনি ব্যাক করেন? কি মনে করছেন আমি গাধা? আপনি বুঝাইবেন তেমন বিশ্বাস করুন? হ্যাঁ, আরে আমারে যদি পছন্দ নাই হয় তাইলে বিয়া করছেন কেন? সুমুর, আমি তোর মাথা শুইয়া কসম করতেছি আর জীবনে ওই মাইয়ার লগে কথা কমু না। এমনি 2 দিন কথা কইছিলাম, অন্য কিছু না, বিশ্বাস কর। ঝুমুর চড়া মেজাজে বলল, খবরদার কইতাছি, তুই আমারে টাচ করবি না। তুই এতদিন ধমকাইছস আমার লগে সংসার করবি না। আজ আমি তোরে কইতাছি, তোর মতো লুইসার লগে আমি সংসার করুম না। তোর ভাই এক লুইসা, তুই আরেক লুইসা। সেই দিন আমি আমার মামা মামি মামাতো ভাইয়ের লগে কথা কইছি দেখা তুই আমারে বিনা দোষে মারছস, আমার থেকে ফোন নিয়ে গেছস। আইস তোরে কি করণ উচিত? হ্যাঁ, তোগো মতো লুইসারে কুচি কুচি কইরা কয়টা কুত্তারে খাওয়ান দরকার। এরপর রাজীবের সাথে ঝুমুরের তুমুল ঝগড়া লেগে গেল। ঝুমুর সেদিন চুপ থাকেনি, সমানে রাজীবের সাথে তর্ক করেছে। এক পর্যায়ে রাজীব ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের লাকড়ির মাচা থেকে মোটা একটা লাঠি এনে ঝুমুরকে পেটাতে থাকে, সাথে চট থাপ্পড় আর বুকে মাথায় ঘুষি মারতে থাকে। মাথায় পর পর 10-15টা ঘুষি মারে রাজীব। প্রত্যেকটা ঘুষির শক্তি এতটাই ছিল যে ঝুমুরের মনে হলো পুরো মাথার মগজ সহ নড়ে যাচ্ছে। সে চোখে মুখে অন্ধকার দেখতে থাকে, তার নাক দিয়ে অনবরত রক্ত ঝরতে থাকে। সে শুধু মাথা চেপে ধরে মাগো মাগো বলে চিৎকার করছে। সত্যি বলতে সেদিন কোনো মা তার চিৎকার শুনেও আসেনি। মাইমুনা সেদিন বাবার বাড়ি ছিল, নইলে হয়তো সে এগিয়ে আসতো। আর শ্বশুর ছিল ওনার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে। একটা কথা বলা হয়নি, ঝুমুরের 2জন শাশুড়ি ছিল। এরপর রাজীব ঝুমুরের গলায় গামছা পেঁচিয়ে ফ্লোরের সাথে তামা মাথাটা বাড়ি দিল।
নাকে মুখে রক্ত ছুটে ঝুমুর সেখানেই জ্ঞান হারালো। সেই দিনের আঘাতের কথা ঝুমুর সম্ভবত মৃত্যুর আগে ভুলবে না। আজও সে ওই দিনের আঘাতের কথাগুলো মনে পড়তে কেঁদে ফেলে। ঝুমুর যখন জ্ঞান ফেরে তখন রাত 2:19, পুরো ঘর অন্ধকার। সে ফ্লোরে পড়ে আছে তখনও। শোয়া থেকে কাঁপতে কাঁপতে কোনো রকমে উঠে লাইট সুইচ অন করে দেয়াল ঘড়িতে তাকালো। রাত 2:19 তখন। মাথাটা ভনভন করে ঘুরছে, যেন পুরো পৃথিবী শুদ্ধ তার সাথে ঘুরছে। এরপর টিনের বেড়ার ধরে ধরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। চোখ দুটো ঝাপসা, তবু স্পষ্ট দেখতে পেল নাক ঠোঁট থেকে গড়িয়ে আসা রক্তটা এতক্ষণে শুকিয়ে গেছে। চুলগুলো এলোমেলো, শাড়িটা কোনো রকমে কোমরে পেঁচিয়ে আছে, দেখতে অনেকটা রাস্তার পাগলিদের মতন। কাপা হাতে জগ থেকে এক গ্লাস পানি ঢেলে ঢকঢক করে গিলল। রাজীব চিত হয়ে ঘুমোচ্ছে, পরনে একটা স্যান্ডো গেঞ্জি। ঝুমুর ধীরে ধীরে গিয়ে ঘাটের পাশে বসলো। রাজীবের মুখের দিকে তাকাতে অঝরে কেঁদে দিল। মনে মনে আওড়াতে লাগলো,